বিজয়ের পর দিল্লির অভিজাতদেরকে এই জায়গাটিতে জড়ো করেন তৈমুর আর নিজেকে শাসক হিসেবে ঘোষণা করেন। তৈমুরলং সমরকন্দে জন্মগ্রহণ করেন আর তিনি ছিলেন তুর্ক মঙ্গল গোষ্ঠীর। সাহেব-ই কুরআন উপাধি নিলেও অনেক ইতিহাসবিদের মতে তৈমুর ইসলামী রীতি তেমন একটা অনুসরণ করেননি। তিনি আসলে একজন মঙ্গল। তিনি তুর্ক অধ্যুষিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তুগলক সাম্রাজ্য ছিল দিল্লির সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য, কিন্তু ফিরোজ শাহের মৃত্যুর পর ধীরে ধীরে এই সাম্রাজ্যের ক্ষমতা কমে আসতে শুরু করে এবং তৈমুরলংয়ের আক্রমণের পরে এর অবশিষ্ট শাসন সমাপ্ত হয়। ১৩৯৮ সালে আমির তৈমুর বেগ গোরকানি দিল্লিতে চলে আসেন এবং ধীরে ধীরে শহরটি ধ্বংস করে দেন। ইতিহাসবিদদের মতে দিল্লিতে এই রক্তক্ষয়ী হামলা ছিল খুবই ভয়াবহ। তৈমুর সমরকন্দে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন তুর্ক মঙ্গল গোষ্ঠীর। তাদের শাসনের ধরনও ছিল মঙ্গলদের মতো। তিনি আসলে একজন মঙ্গল। তিনি তুর্ক অধ্যুষিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার শরীরে মঙ্গলদের রক্ত। সাহেব-ই কুরআন উপাধি নিলেও তৈমুর ইসলামকে অনুসরণ করেননি। তিনি চেঙ্গিসি নিয়ম মেনে চলতেন। তুগলক আমলে আলাউদ্দিন খিলজির নির্মিত হজ খাসের এই এলাকা এবং ফিরোজ শাহ নির্মিত এই মাদ্রাসা তৈমুরের খুব পছন্দ হয়েছিল। কথিত আছে যে বিজয়ের পর দিল্লির অভিজাত বর্গ এখানে জড়ো হয়েছিলেন এবং তারপর শাসক হিসেবে তৈমুর ফরমান জারি করেছিলেন। দিল্লি বিজয়ের পর আমির তৈমুর বিজয় উদযাপনের জন্য এই জায়গাটিতে দিল্লির অভিজাত বর্গ ও তার সৈন্যবাহিনীকে জড়ো করেছিলেন। আর এই হজ খাসে এই হ্রদের পাশে যখন সবাই জড়ো হয়েছিল, আমির তৈমুর নিজেকে এই অঞ্চলের শাসক ঘোষণা করেন। দিল্লি সাম্রাজ্যে সেই সময়ে নির্মিত ইমারতগুলো তৈমুর খুব পছন্দ করতেন। এতটাই পছন্দ করতেন যে তিনি ইমারতগুলোর নকশা এবং বহু কারিগরকে সমরকন্দে নিয়ে গিয়েছিলেন। তৈমুর দিল্লির শাসন গ্রহণ করেন এবং ফিরোজ শাহ কোটলায় তার নামে একটি খুতবা পাঠ করা হয়। সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন। সেখানকার জামে মসজিদ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভবনের নকশা এবং দিল্লি থেকে শত শত কারিগরকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। উজবেকিস্তানে অবস্থিত বিবি খানুমের সমাধি এবং এর পাশের মসজিদে দিল্লি স্থাপত্যের প্রভাব দেখতে পাওয়া যায়। দিল্লি ত্যাগ করার আগে তৈমুর মুলতানের গভর্নর খিজির খানকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন, কিন্তু তৈমুরের দিল্লি আক্রমণের ফলে শুরু হওয়া ধ্বংসযজ্ঞ ও বিদ্রোহ চলতেই থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খিজির খান ১৪১৪ সালে দিল্লিতে আসেন এবং দিল্লি জয়ের পর তিনি সৈয়দ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই পরিবারটি নিজেদেরকে ইসলামের নবীর বংশধর বলে দাবি করে, তবে কিছু সমাধি নির্মাণ ছাড়া এই শাসনামলে বড় কোনো কাজ হয়নি। ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে ৩ জন বাদশাহ ক্ষমতায় আসেন। তারা বড় কোনো সংস্কার করেছেন এমনটা আমি দেখিনি। ৫০ বছর খুব দীর্ঘ কোনো সময়ও নয়। সৈয়দ বংশের দ্বিতীয় শাসক ছিলেন খিজির খানের পুত্র সৈয়দ মোবারক শাহ। সে সময় অভিজাত সম্প্রদায়ের ক্রমাগত বিদ্রোহের কারণে তার শাসনামল অস্থিতিশীল হয়ে পড়েছিল। ১৪১৪ সালে বিদ্রোহী অভিজাতদের একজন মোবারক শাহকে হত্যা করে। কোটলা মোবারকপুরে তার বিশাল সমাধির এখন আর যত্ন নেওয়া হয় না। দক্ষিণ দিল্লির কোটলা মোবারকপুরে অবস্থিত এটি হল সৈয়দ বংশের দ্বিতীয় শাসক মোবারক আলী শাহের সমাধি। সমাধির ভেতরে এত দুর্গন্ধ এবং আবর্জনায় ভরা যে আমরা যখন এখানে পৌঁছলাম তখন দেখলাম সমাধির ভেতরে কিছু কুকুর বসে আছে। মোবারক শাহের মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন তার ভাতিজা মোহাম্মদ শাহ। ১১ বছর শাসনকার্য পরিচালনার পর ১৪৪৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি লোদি গার্ডেনে তুলনামূলক ভালোভাবে সংরক্ষিত আছে। এটি নির্মাণ করেন মোহাম্মদ শাহের পুত্র এবং সৈয়দ বংশের শেষ শাসক আলাউদ্দিন। এই সমাধিগুলি ছাড়া দিল্লিতে তার আর কোনো নিদর্শন নেই।
সৈয়দ বংশের 4 শাসকের মধ্যে অধিক পরিচিতদের একজন হলেন মুহাম্মদ শাহ। এটি তার সমাধি। ক্যামেরাম্যান রৌফ ফিদার সাথে সালাউদ্দিন জৈন, DW নিউজ, নিউ দিল্লি। DW নিউজ, নই দিল্লি।